নমস্কার, এসবাংলা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি ক্যামেরার সঙ্গে রয়েছেন শুভঙ্কর ভবন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো বাংলাদেশের যে সকল ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা ইন্টারনেটে কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে এবং সেই ঘটনার ব্যাপারে আপনারা প্রায় সকলেই কিন্তু অবগত। আপনারা সকলেই জানেন বাংলাদেশে কি ঘটছে। বাংলাদেশের এই যে একটা করে ঘটনা, বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের প্রতিবেদন, বিভিন্ন ধরনের সেখানকার ভিডিও, যদিও সেই সকল ছবি বা ভিডিওগুলো সত্যটা কিন্তু এই সঙ্গে যাচাই করেনি, কিন্তু তবুও আমরা যদি দেখি বাংলাদেশের থেকে আসা বিভিন্ন ধরনের ভিডিও, ফটো, বিভিন্ন ধরনের ফুটেজ, সেগুলি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বিতর্ক থেকে একেবারে শূন্যে চলে গিয়েছে। একবার ভেবে দেখুন, একটা দেশের সাধারণ সমর জনগণ কতটা বিকৃত মস্তিষ্কের হয়ে পড়ে বা কতটা নিচুতে নেমে গেলে কোনো একটা দেশের পতাকা যেটা রয়েছে, দেশের যে একটা ফ্ল্যাগ, যেটা সেই দেশের গর্ব, সেই দেশের একটা আমরা বলতে পারি সত্তা, স্বাধীন সত্তার একটা অংশ, সেই অংশকে নিজের পায়ের নিচে রাখতে পারি। আমরা অ্যাজ আ ভারতীয়, অ্যাজ এ ইন্ডিয়ান, আমরা যদি দেখি, আমরা কিন্তু কোনো একটা দেশ যদি আমার শত্রু দেশও হয়, সেই দেশের পতাকাকে নিজের পায়ের নিচে রাখা তো দূরের কথা, সেটাকে মাটিতে ফেলে রাখাও কিন্তু হয়তো আমরা কখনো ভাবতে পারবো না। ঠিক একই ধরনের ঘটনাগুলো হচ্ছে বাংলাদেশে। অন্যান্য যে সকল ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকে আমরা যদি ইগনোর করে দিই যে সেগুলো বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার, সেগুলো বাংলাদেশের নিজস্ব বিষয়, বাংলাদেশ সেটাকে নিজের মতো করে সামলাবে, তাহলেও কিন্তু এই বিষয়টাকে একেবারেই আমরা বলতে পারি করা যায় না। এই বিষয়টাকে আমরা কিন্তু কখনোই ইগনোর করতে পারবো না। এই বিষয়টাকে কিন্তু কখনোই আমরা এটা বলতে পারবো না যে না ঠিক আছে, বাংলাদেশের একটা পার্সোনাল ব্যাপার, বাংলাদেশের একটা ইন্টারনাল ম্যাটার, এই বিষয়ে আমাদের কথা বলা উচিত নয়। আমরা যদি দেখি বাংলাদেশ সৃষ্টির পিছনে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে এবং সেই ইতিহাস মনে হয় তারা ভুলে গিয়েছে। কিছুদিন আগে আমরা জানি বাংলাদেশে এক সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত চিন্ময় যে প্রভু রয়েছেন, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে বিচার চলছে। এটা বিচারাধীন বিষয়, সেই বিষয়ে কিন্তু আমাদের মন্তব্য করাটা ঠিক নয়। কিন্তু এই বিষয়টাকে বাদ দিল বাংলাদেশের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে, বিভিন্ন গ্রামগঞ্জে, বিশেষ করে চট্টগ্রামে যে সকল ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো কিন্তু কোনোভাবেই মানবিক নয়, একেবারে অমানবিক ঘটনার কিন্তু প্রকাশ বাংলাদেশ থেকে পাচ্ছে। এবং একই সাথে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন, বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষী মনোভাব কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে। যে মনোভাবটা আমরা শুধুমাত্র দেখেছিলাম পাকিস্তানের মধ্যে, সেই পাকিস্তানের মধ্যে যে মনোভাবটা ছিল, পাকিস্তানের মধ্যে যে ভারত বিদ্বেষী একটা মনোভাব, ভাবনা ছিল, সেই ভাবনারই যেন বহিঃপ্রকাশ হচ্ছে এখন বাংলাদেশের মধ্য দিয়ে। তাহলে বাংলাদেশ কি দ্বিতীয় পাকিস্তান হচ্ছে, নাকি বাংলাদেশের মধ্যেই লুকিয়ে লুকিয়ে পাকিস্তান ছিল, যা এখন আত্মপ্রকাশ ঘটছে শেখ হাসিনার যাওয়ার পরে? আমরা জানি শেখ হাসিনা কিন্তু কয়েক মাস পূর্বেই বাংলাদেশ থেকে কিন্তু একেবারে সরিয়ে দেওয়া হয়, বা আমরা বলতে পারি তার সরকারকে কিন্তু ডিমলিশ করে দেওয়া হয় বাংলাদেশ থেকে। সেই বাংলাদেশের সরকার, বাংলাদেশের যে আওয়ামী লীগের সরকার, সেই সরকারকে ডিমলিশ করে দেওয়ার পর কিন্তু তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং তারপর কিন্তু সেখানে ইউনূসকে, মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কিন্তু কি করা হয়, বাংলাদেশে নিয়ে আসা হয়। ছাত্র সমাজ বাংলাদেশের তাকে সেখানে নিয়ে আসে। কেন নিয়ে আসে? যে তাকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য, বাংলাদেশের যে তৎকালীন পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সমান করার জন্য, সেই পরিস্থিতিকে ভালো করার জন্য, বাংলাদেশকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে কি একবারও মনে হচ্ছে যে বাংলাদেশ স্বাভাবিকতার দিকে ফিরে যাচ্ছে? বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে সেটা কি কোনোভাবেই কাম্য? একবার ভেবে দেখুন, বাংলাদেশের স্বাধীনতার পিছনে দুটো বিষয়, যেই দুটো বিষয়কে কখনোই কেউ ইগনোর করতে পারবে না, আমরা বলতে পারি কখনোই প্রত্যাখ্যান করতে পারবে না। সেটা হলো এক, শেখ মুজিবুর রহমানের যে পরিবার, সেই পরিবারের অবদান, এবং অপর ক্ষেত্রে ভারতের অবদান। কিন্তু এই যে দুটো বিষয়, একটা পরিবার এবং একটা দেশ, সেই দুটো বিষয়কেই যেন বাংলাদেশ ভুলতে চলেছে। বাংলাদেশ ভুলতে চলেছে ভারতবর্ষ তার দুর্দিনে কিভাবে তাকে সাহায্য করেছিল। বাংলাদেশ ভুলতে চলেছে ভারতবর্ষের থেকে শুরু করে সেখানকার যে পরিবার, একটা পরিবার, যেই পরিবারকে তারা এখন সেখানকার বাংলাদেশের অংশ মানতেও নারাজ, সেই শেখ মুজিবুর রহমানের পরিবার কিভাবে আমরণ খাটুনি করে, আমরণ তারা সাম্প্রদায়িকতার বিভিন্ন ধরনের বিষয়কে কাটিয়ে বাংলাদেশের মধ্যে স্বাধীন করার জন্য কি সংগ্রাম চালিয়ে গিয়েছে। আজকে তারা কাদের ঘনিষ্ঠ হচ্ছে? সেই পাকিস্তান, যেই পাকিস্তানের সেনা বাংলাদেশের মহিলাদের সাথে অকথ্য অত্যাচার করেছিল। সেই পাকিস্তান, যেই পাকিস্তানের সেনাদের অত্যাচারে বাংলাদেশের সাধারণ মানুষ মৃত্যুকে পর্যন্ত আপন মনে করত, মৃত্যুকে তাদের সহজ মনে হতো তাদের অত্যাচারের থেকে, সেই পাকিস্তানের দিকে তারা ঝুঁকে যাচ্ছে। সেই পাকিস্তানি মানসিকতা, সেই মানসিকতা তারা প্রকাশ পাচ্ছে। বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে, যে পোস্টগুলো হয়তো বা সত্যতা আমরা যাচাই করতে পারছি না তথ্যের অভাবে, বা আমরা বলতে পারি আমরা বাংলাদেশে বর্তমানে অপারেট করি না সেই কারণে। কিন্তু একবার ভেবে দেখুন, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু উঠে আসে, যেখানে তারা দাবি করছে যে তারা পাকিস্তানের সাহায্য নেবে যদি কোনো ধরনের সমস্যা হয়। একবার
ভেবে দেখুন, পাকিস্তান যাকে কথায় কথা অনেকে ভিখারিস্তানও বলে দেয়, পাকিস্তানের অর্থ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, সেই পাকিস্তান করবে বাংলাদেশের সাহায্য। এই সকল বিষয় শুনলে পরে কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ তাদের হাসি পায়, সেই হাসি ঠাট্টার পাত্র কিন্তু নিজেকে তৈরি করছে ধীরে ধীরে বাংলাদেশ। এই বিষয় আমরা যদি দেখি, আমাদের যে দেশের সরকার, আমরা যদি দেখি ভারতবর্ষ সরকার, সেই ভারতবর্ষ সরকারের তরফ থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং তার পরে পরে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি স্পষ্ট জানিয়েছেন বিদেশ যে নীতি রয়েছে বা আমরা বলতে পারি যে ফরেন অ্যাফেয়ার্স, সেই বিষয়ে কিন্তু কেন্দ্রে যিনি থাকেন, কেন্দ্রে যে সরকার থাকেন, তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে সমর্থন করে। একই কথা কিন্তু ফুটে উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি তৃণমূল কংগ্রেসের অন্যতম একজন ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও কথায় তিনি কিন্তু এই কথাটাই বলেছেন এবং এখন আমরা আপনাদের সামনে তুলে ধরবো স্যার বক্তব্য। তিনি কি বললেন বাংলাদেশের ঘটনাকে নিয়ে? দেখুন, বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে, সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত, অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে, আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না, যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন, আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক, এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলেন, আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে, সেটেল করতে পারে। এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক, পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন, আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাই না। এবং আমরা কিন্তু এখনই মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে বক্তব্য বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে, সেটা কিন্তু আমরা শুনে নিলাম এবং সেখানে কিন্তু নিজের স্ট্যান্ড অর্থাৎ নিজের দলের স্ট্যান্ড কিন্তু তিনি একেবারেই সম্পূর্ণ রূপে আমরা বলতে পারি পরিষ্কার করে দিয়েছেন যে ভারত সরকার বাংলাদেশ সরকার নিয়ে যে ধরনের মন্তব্য করবে বা আমরা বলতে পারি ভারত সরকার বাংলাদেশ সরকারকে নিয়ে যে ধরনের ব্যবস্থা নেবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস এবং একই সাথে মমতা ব্যানার্জির যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার। এবং এক্ষেত্রে আরো জানিয়ে রাখি, শুধুমাত্র সরকারি যে তরফ রয়েছে, সরকারি দপ্তর বিভিন্ন রয়েছে, সেগুলো থেকে নয়, ভারতবর্ষের সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, সাধারণ যে লোকজন রয়েছে, বিভিন্ন ধরনের কর্মরত লোকজন রয়েছে, তারা কিন্তু নিজের বিরোধ ধীরে ধীরে পরিষ্কার করছে। একবার ভেবে দেখুন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে সেখানে ভারতীয় পতাকা সাথে ইসরায়েলের পতাকা সেখানে রয়েছে এবং সেই পতাকাকে পদাজিত করে কিন্তু সেখানকার সাধারণ যে আপামর লোকজন, সেখানকার শিক্ষার্থী, সেখানকার শিক্ষক শিক্ষিকা, সেখানকার কর্মরত বিভিন্ন ব্যক্তি কিন্তু সেখান দিয়ে যাচ্ছেন
একবার ভেবে দেখতে পারেন এটা কতটা বিকৃত মানসিকতার উদাহরণ, কতটা বিকৃত মানসিকতা থাকলে মানুষ এই কাজটা করতে পারে যে একটা দেশের পতাকা, সেই দেশের পতাকাকে তারা এইভাবে অপমান করছে। এটা কি কোনোভাবেই মানবিক হতে পারে? এই বিষয়টা কি কোনোভাবেই একজন ভারতীয় হিসেবে কি আপনি মেনে নিতে পারবেন? সেই মেনে নিতে না পারার যে একটা বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে ডক্টর ইন্দ্রনীল সাহার। আমরা যদি দেখি সেই ইন্দ্রনীল সাহার পোস্টের মাধ্যমে তিনি কিন্তু ফেসবুক পোস্ট করে জানান যে এই যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে সেই ঘটনা একেবারেই সমর্থনযোগ্য নয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যেহেতু তার কাছে দেশের আত্মসম্মান, দেশের আত্মমর্যাদা সবকিছুর আগে, তার অর্থ লাভ থেকে শুরু করে ইনকামের আগে তিনি কিন্তু দেশকে রেখেছেন, সেই জন্য তিনি এখন বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে লক্ষ্য করে তিনি কিন্তু বলেছেন যে তিনি এখন থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি পেশেন্ট দেখা বন্ধ করছেন। এবং এই বিষয়টা নিয়ে যখন আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, বা শুভেন্দু অধিকারী যখন আমাদের মিডিয়ার সামনে আসেন, তিনি কিন্তু তার নিজের যে বক্তব্য এই বিষয়ে তিনি বলেন এই ধরনের মানসিকতা, যারা এই ধরনের ভারত প্রেম যাদের কাজের মধ্যে ফুটে উঠছে, তিনি কিন্তু তার সম্মান করেন এবং একই সাথে এই ধরনের উদ্যোগকে তিনি শতকোটি প্রণাম জানান। এবং সেই ভিডিও কিন্তু আমরা এখন তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন শুভেন্দু অধিকারী, আমাদের বাংলার যে অন্যতম বিরোধী দলনেতা, তিনি কি বলছেন। আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে, যিনি বলেছেন আমার দেশ আগে, রোজগার পরে। ভারতীয় পতাকা পদদলিত হয়েছে, আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না। আমি গোটা ভারতবর্ষের ডাক্তার সমাজ, ব্যবসায়ী, ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব। বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাপিতদের কাছে চুল দাড়ি কাটবেন না, মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না, ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান। আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই, রাষ্ট্রবাদীদের বলতে চাই, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে, কড়া উত্তর দেওয়ার সময় এসেছে। এটা মুখে নয়, কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে 150 টাকা পেঁয়াজ, 120 টাকা আলু, এটা যেন পাকিস্তানের মতো 1000 টাকা লিটার পেট্রোল আর 400 টাকা কেজি আটা, 400 টাকা 1 কেজি আটার দাম 400 টাকা, পাকিস্তানের মতো অবস্থা হয়। বড় বড় কথা, বড় বড় কথা। ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে 80 জায়গা এক্ষুনি অন্ধকার হবে, 80 জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি। যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে, এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয়, এটা কোনো সেক্টেরিয়ান কথা নয়। আমরা ইউএনএকে সম্মান করি, তা আমার জাতীয় পতাকা আগে। এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন। 3000 ভারতীয় সেনা সহ 17,000 বিএসএফ সহ ভারতীয় লোকেরা, জওয়ানরা আত্মবলিদান দিয়েছেন। কোথায় ছিলেন এরা? 30,000 বাঙালি হিন্দু। আমরা কিন্তু এখন শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বক্তব্যের মধ্যে কিন্তু একটা নাম আমরা শুনতে পেলাম, সেই নামটা হলো মাস্টারদা সূর্য সেন। তাহলে এই ব্যাপারে আপনাদের কিছু বলে রাখি। আপনারা ভেবে দেখুন, যখন ভারতবর্ষের মধ্যে ইংরেজরা একেবারে জাকিয়ে বসেছে, ইংরেজদের বিরুদ্ধে কথা বলার মতো কোনো সাহস কোনো ভারতীয় করতে পারছেন না, কারণ তার বিরুদ্ধে কথা বলা মানেই মৃত্যু, তার বিরুদ্ধে কথা বলা মানেই তখনকার দিনে একেবারে দুর্দশার চরম সীমায় পৌঁছে যাওয়া, অত্যাচারিত হওয়া, অত্যাচারের মধ্যে নিজের প্রাণ বলিদান দেওয়া। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে লক্ষ্য রেখে কিন্তু হাজার হাজার ভারতীয় নিজের মুখ বন্ধ রাখতে, নিজেকে বাঁচাতে এই ধরনের কাজ করতে কিন্তু তারা বাধ্য হচ্ছিল। এই রকম সময় কিন্তু উঠে উঠেছিল, একটা গর্জে উঠেছিল একটা আওয়াজ।
সেই আওয়াজটা ছিল মাস্টারদা সূর্য সেনের। কোথা থেকে সেই আওয়াজ? বর্তমান বাংলাদেশের অংশ চট্টগ্রাম থেকে কিন্তু সেই আওয়াজ উঠে এসেছিল। সেই চট্টগ্রামের একটি বিদ্যালয়, উমতারা উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক ছিলেন মাস্টারদা সূর্য সেন, যাকে দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যেত না যে এই ব্যক্তিটার মধ্যে এইরকম একটা সংগ্রামী আত্মা, এইরকম একটা সংগ্রামী মনোভাব তার মধ্যে রয়েছে। তিনি কিন্তু তার ছাত্র থেকে শুরু করে অন্যান্য যে অনুগামী, তাদের সহায়তায় কিন্তু কি করেছিলেন, চট্টগ্রামকে কিন্তু 3 দিনের জন্য হলেও ব্রিটিশ শাসন মুক্ত করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তী সময় আমরা জানি জালালাবাদের পাহাড়ের যুদ্ধে কিন্তু তাকে তিনি আক্রান্ত হন এবং তাকে ইংরেজরা ধরতে সক্ষম হন, তারপর তার ফাঁসি দিয়ে দেওয়া হয়। আজকে আবার ভেবে দেখুন, এই যে মহান আত্মা, যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, ভারতীয় পতাকার জন্য, সেই পতাকা, যেই পতাকাকে আজ বাংলাদেশের মধ্যে, সেই চট্টগ্রাম, যেই চট্টগ্রামকে স্বাধীন করার জন্য, যেই চট্টগ্রামের আগামর যে সাধারণ জনগণ, সেই সাধারণ জনগণকে স্বাধীনতার মুখ দেখানোর জন্য আজকে মাস্টারদা সূর্য সেনের মতো লোকেরা লড়াই করেছিলেন। তাদের মতো লোকেরা সেখানে চট্টগ্রাম সেই অস্ত্রাগার লুণ্ঠন থেকে শুরু করে সেখানকার আমরা বলতে পারি ইংরেজদের ঘাঁটিগুলো জ্বালিয়ে দেওয়া, সেই ঘাঁটিগুলোকে নষ্ট করা, সেই ধরনের কাজ করেছিলেন। আর সেই চট্টগ্রামের দশায়, সেই চট্টগ্রামে আজ ভারত বিদ্বেষী মনোভাব, সেই বাংলাদেশে আজ ভারত বিদ্বেষী মনোভাব। আমরা জানি বাংলাদেশের মধ্যে বিভিন্ন বাঙালি যারা রয়েছেন, যারা ভারত প্রেম, যাদের মধ্যে একেবারেই পরিপূর্ণ ছিল, সেই পরিপূর্ণ ভারতপ্রেমী লোকেরা কিন্তু সেখানে জন্মগ্রহণ করেছেন। সেই বাংলাদেশ, যে বাংলাদেশ শেখ মুজিবুর রহমান এবং ভারতের সহায়তা স্বাধীন হলো, সেই বাংলাদেশে আজ ভারত বিদ্বেষী মনোভাব এতটা বেড়ে গিয়েছে, সেই বেড়ে যাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতার কথা কিন্তু আজ সাধারণ একজন ভারতীয় হিসেবে আমরা কখনো ভাবতেই পারি না। একবার ভেবে দেখুন, মাস্টারদা সূর্য সেন, তার যে সত্তা, সেই সত্তা কিন্তু প্রত্যেকটা ভারতবাসীর মনে, ভারতবাসীর রক্তের শিরায় শিরায় কিন্তু সেই সত্তা এখনো জীবিত রয়েছে। সেই সত্তা এখন কি ভাবছে যে এই বাংলাদেশ, এই সেই চট্টগ্রাম, এই সেই বাংলাদেশ, যে ভূমির জন্য, যে বঙ্গভূমির জন্য তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, এই সেই জনগণ যাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন, এবং তারা আজ কি প্রতিদান দিচ্ছেন। আজকে ভেবে দেখুন যে শেখ মুজিবুর রহমানের পরিবার সবচেয়ে বড় অবদান রেখেছিল বাংলাদেশের স্বাধীনতার। তারপর আমরা যদি দেখি ভারতের অবদানও কিন্তু একেবারেই অনস্বীকার্য, এটাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। সেই ভারত, সেই শেখ মুজিবুর রহমানের পরিবার, সেই দুটো বিষয়কেই কিন্তু বাংলাদেশ বারবার প্রত্যাখ্যান করছে। বাংলাদেশের মধ্যে এই দুটো পরিবার এবং আমরা বলতে পারি এই যে ভারত দেশ, এই দেশের বিরুদ্ধে এত বিদ্বেষ কিভাবে সৃষ্টি হচ্ছে, কিভাবে তাদের মধ্যে এই পাকিস্তানবন্দী ভাবনার জন্ম নিল। আমরা জানি সম্প্রতিকালে আমরা কয়েকটা মাস যদি আমরা পিছিয়ে যাই, সেখান থেকে কিন্তু পরপর বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। শেখ হাসিনার যে সরকার ছিল, সেই সরকারকে প্রথমে ডিমলিশ করে দেওয়া হয় বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে। তারপর তিনি যখন সেখান থেকে চলে আসেন, তারপর সেখানে নিয়ে এসে বসানো হয় আমরা বলতে পারি একেবারে যেটাকে বলা হয় প্যারাশুট, যে একটা সরকার, সেই প্যারাশুট সরকার তাকে বসানো হয়। সেই ডক্টর ইউনুস, মোহাম্মদ ইউনুস যাকে আছে, তাকে বসানো হয়। তাকে কেন বসানো হয়েছিল? সেখানকার ছাত্র সমাজ থেকে সাধারণ জনগণ হয়তো ভেবেছিল বাংলাদেশের যে তৎকালীন পরিস্থিতি, যে তৎকালীন বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতাকে হয়তো তিনি দূর করবেন, তিনি হয়তো বাংলাদেশকে আবার পুনরায় শান্ত করবেন। কিন্তু তিনি কি করছেন? তিনি একেবারেই ব্যর্থ হচ্ছেন। তিনি হয়তো বলছেন যে এই ধরনের ঘটনাকে তিনি সমর্থন করেন না, কিন্তু সমর্থন না করলেও এই ধরনের ঘটনাকে বন্ধ করার জন্য কিন্তু তিনি কোনো কিছুই করেননি। এবং এই বিষয়ে আমরা যদি দেখি, বিভিন্ন জায়গায় শুধুমাত্র যে সাধারণ জনগণ, সরকার, তারা কিন্তু চিন্তিত তা নয়। একইভাবে বিভিন্ন ধরনের হাসপাতাল, ভারতীয় হসপিটাল, তারা কিন্তু নিজেদের স্থান বা নিজেদের আমরা বলতে পারি নিজেদের যে অবস্থান, সেটা কিন্তু তারা ধীরে ধীরে পরিষ্কার করতে চলেছে। এবং এই ক্ষেত্রে আমরা বলতে জে.এন. রায় যে মেডিকেল কলেজ রয়েছে, সেই জে.এন. রায় যে হাসপাতাল, সেই জে.এন. রায় হাসপাতালের পক্ষ থেকে কিন্তু একটা ভিডিও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং সেখানে তিনি বারবার একেবারেই স্পষ্ট করে তুলেছেন আমাদের সামনে যে তিনি যতদিন না পর্যন্ত বাংলাদেশের এই পরিস্থিতি ঠিক না হচ্ছে, ততদিন পর্যন্ত বা অনির্দিষ্টকালের জন্য কিন্তু তিনি বাংলাদেশের পেশেন্ট যারা রয়েছে, সেই পেশেন্টদের কিন্তু চিকিৎসা তিনি বন্ধ রেখেছেন। এবং সেই ভিডিওগুলো আমরা তুলে ধরবো সরাসরি আপনাদের সামনে। নমস্কার, আমি শুভ্রাংশু ভক্ত। জে.এন. রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আপাতত ভবিষ্যতে, এবং আমি এটাও চাইবো যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। তো সেই তারা যখন যেখানে এই অনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের মনে হয়েছে। তাই সবাইকে অনুরোধ যে
যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। নমস্কার। শুধুমাত্র কিন্তু ডাক্তার রাজনীতিবিদেরা নয়, সাধারণ ভারতীয় মানুষ যারা তারাও কিন্তু নাখুশ। এবং সেক্ষেত্রে কিন্তু একজন ব্যবসায়ী, আমাদের জানি ভারতবর্ষে বিভিন্ন ধরনের লোকেরা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত, সেই রকম কর্মরত একজন ব্যক্তি, তারও কিন্তু প্রতিক্রিয়া আমরা পেয়ে গেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি কি বললেন, একজন সাধারণ ভারতীয় তিনি কি ভাবছেন, তিনি কিভাবে মর্মাহত হয়েছেন, সেই বিষয়টা আবার তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন সেই ভিডিও। সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, তার জন্য তীব্র ধিক্কার জানাই। তাদের মনমানসিকতার, একজন সুস্থ মনমানসিকতার মানুষ কখনো কোনো জাতীয় পতাকা এবং কোনো দেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে পারে না। তাই আমি বাংলাদেশের সমস্ত নাগরিককে হলো তাদের সুবুদ্ধি সম্পন্ন উদয় হোক, আল্লাহ তাদের সেই তৌফিক দান করুক। আমি এইটুকুই বলছি, আল্লাহ তাদের হেফাজত করুক এবং তাদের সুবুদ্ধি সম্পন্ন উদয় হোক। এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভারতীয় চিকিৎসক, ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় ব্যক্তি, ভারতীয় সাধারণ মানুষ নয়, বাংলাদেশের অনেকেও হয়তো এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন। বাংলাদেশের যে বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থা নিয়ে হয়তো বাংলাদেশের অনেক সাধারণ মানুষও খুশি নন। তারাও কিন্তু চাইছেন ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠুক বাংলাদেশের। এবং এক্ষেত্রে যদি আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক কিন্তু অনেক পুরনো। আমরা বলতে পারি একই মায়ের পেটে দুটো ভাই, এইরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশের সাথে এপার বাংলা ওপার বাংলা অনেক ক্ষেত্রে কিন্তু এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। সেই বাংলাদেশের মধ্যে কিন্তু এই বাংলার প্রতি, এই ভারতবর্ষের প্রতি একটা বিদ্বেষ, সেই বিদ্বেষ কিন্তু প্রকাশ পেয়েছে। এবং এই বিদ্বেষের বিষয়ে কিন্তু নিজের যে মতামত, সেই মতামত কিন্তু প্রকাশ করেছেন বাংলাদেশের অন্যতম লেখিকা, যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, সেই লেখিকা তসলিমা নাসরিন। তিনি কি বলেছেন সেই বিষয়ে কিন্তু আমরা জেনে নেব। তিনি ফেসবুক পোস্ট করার মাধ্যমে তার যে অবস্থান, সেই অবস্থানকে কিন্তু তিনি স্পষ্ট করেছেন। এবং তার পোস্টের মধ্য থেকে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে সকল ঘটনা ঘটছে, সেই সকল ঘটনায় নিয়ে কিন্তু তিনিও একেবারেই খুশি নন। তিনিও চান না এরকম একটা বাংলাদেশ দেখতে। তিনি কি বলেছেন, কি লিখেছেন তিনি, আসুন আমরা দেখে নিই। তিনি লিখেছেন, বিশ্বের কোনো পতাকাকে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষ অবমাননা করতে পারে না। বিশ্বের কোনো পতাকাকে কোনো সুস্থ মস্তিষ্কের সম্পূর্ণ যে মানুষ, সাধারণ মধ্যে যার বুদ্ধিসত্তা কাজ করছে, সে কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। আমি বিশ্বের প্রতিটা পতাকাকে সম্মান করি, প্রতিটি দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান জানাতে আমি উঠে দাঁড়াই। পাকিস্তান যে এত আমাদের শত্রু দেশ, আমি পাকিস্তানের পতাকাকেও পোড়াবো না। তিনি আরো লিখেছেন, পায়ে মারাবো না। বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ভারতের পতাকাকে পায়ে মারিয়ে যে সুখ পাচ্ছে, সে সুখ বিকৃত সুখ। এবং এর সাথে তিনি আরো লিখেছেন, যে মস্তিষ্কে ঘৃণা ঠিক ঠিক করে, সে মস্তিষ্ক অসুস্থ, অসুস্থ মস্তিষ্ক সেটা। দুঃখ এই বাংলাদেশ নামের দেশটি অসুস্থ, অশিক্ষিত, অপ্রকৃতস্থ লোকের দেশ হয়ে উঠছে। একবার ভেবে দেখুন, এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু কোনোভাবেই মানার মতো নয়। আজকে একটা দেশ, সেই দেশের মধ্যে একটা এইরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সেই দেশের আপামর জনগণকে উঠে এসে বলতে হচ্ছে যে না, এটা কোনোভাবেই ঠিক নয়। কিন্তু অপরক্ষেত্রে ইউনিট সরকার কি করছে? এই সকল ঘটনাকে থামানোর জন্য বাংলাদেশের যে সকল ভারত বিদ্বেষ থেকে শুরু করে যে সকল দাঙ্গাগুলো হচ্ছে, ভারত বিদ্বেষের কথা বাদ দিন, হয়তো বাংলাদেশ বর্তমান তাদের মানসিক দিক থেকে হয়তো ভারতকে সেইভাবে পছন্দ করছে না, সেটা কথা বাদ দিয়ে দিন। বাংলাদেশে যে সকল অস্থিরতা তৈরি হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে দাঙ্গাগুলো হচ্ছে, সেগুলোকে থামানোর জন্য ইউনিট সরকার কি করছে? এবং বাংলাদেশে যে সকল ঘটনা বর্তমান সময় ঘটছে, সেই সকল ঘটনা, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ভারতীয় পতাকাকে রেখে তার উপর দিয়ে চলে যাওয়া, তাকে পায়ে মারিয়ে তার উপর দিয়ে চলে যাওয়া, এই যে ঘটনা, সেই ঘটনার ছবি কিন্তু অনেকটা উঠে আসছে আমাদের সামনে। যে ছবিগুলোর হয়তো সত্যতা আমরা যাচাই করতে পারিনি, কারণ বাংলাদেশে হয়তো আমাদের প্রতিনিধি সেই কারণে, কিন্তু এই যে ঘটনা, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিতর্কের সৃষ্টি করেছে। আমরা বলতে পারি এর কিন্তু প্রতিবাদ বা আমরা বলতে বিরোধিতা বিশ্বের বিভিন্ন লোকেরা করছে। ভারতবর্ষে শুধু নয়, বিশ্ব আমাদের যদি আমরা দেখি, আমাদের
যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে, সেই দেশের লোকেরা কিন্তু এর বিরোধিতা করছেন এবং এই ঘটনা কিন্তু কটাক্ষ করছে, যেটা কোনোভাবেই ঠিক নয়। এবং একই সাথে আমরা এস বাংলা ডিজিটালের টিমের তরফ থেকে আমরা কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে ইউনূস সরকার যে একেবারে অপদার্থের মতো যে এই ঘটনাকে মানে সামলাতে ব্যর্থ হচ্ছে, সেই ঘটনাকে আমরা সঙ্গে নিয়ে সেই ইউনূস সরকার এবং একই সাথে বাংলাদেশের যে সকল ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সেই ঘটনাগুলোকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আশা রাখি বাংলাদেশ যেন আবার সুস্থতায় ফিরে আসে। আজকের যে আমাদের প্রতিবেদন, সেই প্রতিবেদন এই পর্যন্ত। নমস্কার, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে।